Biswanath Rai will begin the discussion. He is the chairman of Sri Aurobindo Path Mandir, Kolkata, a professor of Bengali. His research covers both the spiritual aspects of Sri Aurobindo and the Mother, as well as historical events of the freedom movement in India. He has been associated with Sri Aurobindo Ashram, Pondicherry for more than 40 years. আমরা আলোচনা শুরু করছি আমাদের মনে রাখতে হচ্ছে যে একটি নির্ধারিত সময়ের মধ্যে একটা এতখানি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা হবে যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে বিষয়টি শুনলেই সকলে মনে করতে পারবেন শ্রী অরবিন্দ সম্পর্কে বলা হচ্ছে ফ্রম রেভলিউশনারি টু ঋষি, অর্থাৎ বিপ্লবী থেকে ঋষি। এইটি হচ্ছে বিষয় হচ্ছে এই যে এই নামে বা অন্য নামে এই বিষয় দিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। শুরু করার আগে আমি মনে করে নিতে চাই যে এই কলকাতা বইমেলা যা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সেখানে আজকে শ্রী অরবিন্দের 150 বৎসর উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। সেইটি হচ্ছে শ্রী অরবিন্দের চিন্তার ওপরেতে। তারা বলেছেন এটা একটা সাহিত্য সভা, শ্রী অরবিন্দের সাহিত্যের ওপরে। নিঃসন্দেহে শ্রী অরবিন্দ বিশ্বে সুপরিচিত সাহিত্যিক, সাহিত্যের এমন কোনো দিক নেই যা তিনি স্পর্শ করেননি। অতএব এই কলকাতা বইমেলা এইটি যে বলছে এই সম্পর্কে আমার শ্রীমায়ের একটি কথা বিশেষ করে মনে পড়ছে। ঠিক 50 বছর আগে 16ই ফেব্রুয়ারি 1972 সাল শ্রীমা শিষ্যের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছিলেন আগামী 50 বছরে, মনে রাখবেন সময়ের জন্য আমি সবটা পুরোপুরি অরিজিনাল কোট করবার বা দেখে বলবার পারবো না, কিন্তু মূল বিষয় এই, কেউ জিজ্ঞাসা করলে উৎস বলে দেব। আগামী 50 বছরে পৃথিবীর রিসেপটিভ অংশ, দি ওয়ার্ড মেনশনিং রিসেপটিভ, গ্রহিষ্ণু অংশ, পৃথিবীর গ্রহিষ্ণু অংশ শ্রী অরবিন্দের
চিন্তার দ্বারা আপ্ত হয়ে যাবে। মা বলেছিলেন এমব্রেস বলে, তারপরে বললেন না এমব্রেস নয়, তারপরে বললেন অ্যাবজর্বড হয়ে যাবে, একেবারে তাতে ডুবে যাবে। কিন্তু বললেন নট ফর দি ইন্টেলেকচুয়ালস, যারা চিন্তাশীল তাদের জন্য নয়, ফর দি রিসেপটিভ। তাহলে ইন্টেলেকচুয়ালরা কি রিসেপটিভ হতে পারে না? নিশ্চয়ই হতে পারে, কিন্তু সে সমস্যা আছে। যে ইন্টেলেকচুয়াল রিসেপটিভ হতে চায় তার পক্ষে বাধা নেই, কিন্তু যে ইন্টেলেকচুয়াল ইন্টেলেক্টকেই শেষ কথা বলে মনে করে, তার সম্পর্কে এইটা মনে রাখা। কিন্তু আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা ইন্টেলেক্টেরই ক্ষেত্র, এবং সেইখানে পরিষ্কার বলা হয়েছে, মা বলেছেন শ্রী অরবিন্দের থটস, তার মানে শ্রী অরবিন্দের চিন্তা, সেটা তো ইন্টেলেক্টেরই অংশ। এই কথাটি কেন স্মরণ করছি? ঠিক 50 বছর পরে আমি এই বইমেলাতে তার শুরু থেকে আছি, শ্রী অরবিন্দ পাঠ মন্দিরের স্টল। আমি লক্ষ্য করে দেখেছি যে আমরা নিজেরা করেছি, কলকাতা বুক ফেয়ার কখনো করেনি। তাহলে কথাটা কতখানি মিলল যে 150 বছর বলেছিলেন, ফেব্রুয়ারি মাসে বলেছিলেন 150 বছর উপলক্ষে কলকাতা বুক ফেয়ারের মতন জায়গাতে শ্রী অরবিন্দের সাহিত্যের ওপরে অধিবেশন হচ্ছে। সুতরাং এই ভবিষ্যবাণী বাইরের দিক থেকে সার্থক, কিন্তু তার সঙ্গে যেটা প্রশ্ন সেটা আমাদের মনে করা দরকার, যে আমরা যদি এই আলোচনাটাকে ইন্টেলেক্টের দিকেই থামিয়ে রাখি, তার ভেতরে শ্রী অরবিন্দের যে স্পিরিচুয়ালিটি, সেই রিসেপটিভিটির দিকে না যাই, তাহলে পাবো না। দীর্ঘ আলোচনা, সুতরাং প্রথমে ধন্যবাদ জানাই একে। দ্বিতীয় যেটা হচ্ছে যে বিষয়টা যে দেয়া হলো যে বিপ্লবী থেকে ঋষি, তাহলে ঋষি কি বিপ্লবী নন? ঋষি কি বিপ্লবী নন? ঋষির চাইতে বড় বিপ্লবী কে? ঋষির চাইতে বড় বিপ্লবী কে? সেই সুপ্রাচীনকালে ঋষি মানুষকে সম্বোধন করে বলেছিলেন যে তুমি তোমার মৃত্যু বিজয় করতে পারো। মৃত্যু বিজয়ের চাইতে বড় বিপ্লব নয়, তাহলে সেই অমরত্বের অধিকার তোমার কি করে পেতে পারো? এইটি সাধারণ জীবনের থেকে দূরে সরে যাওয়ার ফলে ভারতীয় অধ্যাত্ম ধারা তাকে দূরে সরিয়ে রাখা হয়েছে। শ্রী অরবিন্দ সেই বিপ্লবী যিনি ঋষিও, এবং জীবনের শেষে যখন তার পরিচয় ঋষি, তখনও তিনি বিপ্লবী, চির বিপ্লবী শ্রী অরবিন্দ। সুতরাং বিপ্লবী থেকে ঋষি নন, তিনি চির বিপ্লবী। হ্যাঁ, তবে বিপ্লবের কথাটাই যখন উঠল, তখন ধরে দেখা যায় যে তার যে সময়টাকে বিপ্লব বলা হয়ে থাকে সেখানেও তিনি অনন্য। তার বন্দে মাতরমের লেখার মধ্যে ইন্ডিয়া ইজ দি গুরু অফ দি নেশনস, আবেগের কথা নয়। ওই যে ঋষির কথা বলেছিলাম সেইটি সেখানে রয়ে গিয়েছে, এবং সেটিও পরে ওখানে এসে উপস্থিত হলো। আমার কাছে আরেকটা বড় প্রশ্ন, যারা এটা আমি একটুখানি পড়ে দিতে চাই, তাহলে অনেকের পক্ষে এটা আকর্ষণীয় হয়ে উঠতে পারে। শ্রী অরবিন্দ 1913 সাল নাগাদ কিছু কিছু লেখা লিখেছিলেন, যেটা থটস অ্যান্ড অ্যাফোরিজমসের মধ্যে রয়েছে। তার একটি জায়গার মধ্যে ছিল বেদান্ত রিয়েলাইজড ইজ দি ওনলি প্র্যাকটিক্যাল বেসিস অফ কমিউনিস্টিক সোসাইটি। একেবারে সরাসরি শব্দ ব্যবহার করেছেন কমিউনিস্টিক। বেদান্ত, কমিউনিজম ভিত্তি করে সমাজ ও কার্যকরী প্রতিষ্ঠা হওয়ার একমাত্র ব্যবহারিক বেদান্ত। এই ব্যবহারিক বেদান্তটি তার সমস্ত জীবনের কাজ, সেইটি মানুষকে ফুটিয়ে তোলার জন্যে অনেকে প্রত্যক্ষ করেছেন। শ্রী অরবিন্দ আশ্রম, অরোভিল এবং এর ভেতর দিয়ে বহু চিন্তাধারার ভেতর দিয়ে সেইটির কাজ চলেছে। এটা গেল দ্বিতীয় দিক। এইবারের আরেকটি প্রশ্ন হচ্ছে, শ্রী অরবিন্দ যে ঋষি, এটা কিভাবে ধরা গেল? কোন সময় থেকে শ্রী অরবিন্দকে ঋষি বলা হচ্ছে? দেখা যাবে 1907 রবীন্দ্রনাথ যখন লিখছেন অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার,
হে বন্ধু, হে দেশ বন্ধু, স্বদেশ আত্মার বাণীমূর্তি তুমি। ওখানে আছে পরিষ্কারভাবে যে বিষয়টি, তাতে ঋষিত্বের পরিচয় আছে, কিন্তু সেটাও বড় কথা নয়। 1907-এ 1909-এ এই শহরের বুকে একজন ব্যবহারজীবী উকিল, যার সম্পর্কে তিনি বলতে এসেছেন, যিনি নরহত্যার সহায়ক হিসেবে উপস্থিত হয়েছেন, রাষ্ট্রদ্রোহের আসামি হিসেবে, তার সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন একদিন ইনি চলে যাবেন, কিন্তু এর বাণী ধ্বনিত প্রতিধ্বনিত হবে সাগর পারে দেশ দেশান্তরে। পোয়েট অফ পেট্রিয়টিজম, প্রফেট অফ ন্যাশনালিজম, লাভার অফ হিউম্যানিটি। ওই লাভার অফ হিউম্যানিটির মধ্যে দাঁড়িয়ে রয়েছে ঋষিত্বের ইঙ্গিত। কিন্তু সেটাও বড় কথা নয়। রবীন্দ্রনাথ নিজে এই শহরে ইংরেজি একটি চিঠি লিখেছিলেন মডার্ন রিভিউ কাগজে 1918 সালে। অসামান্য সে চিঠি, যেখানে তিনি বলেছেন পরিষ্কার করে, তার জন্য আমি অ্যাডমিরেশন গ্রহণ করি না, রেভারেন্স বহন করি। তার শব্দটি শোনা যাক, হি ইজ এ ট্রু ঋষি অ্যান্ড এ পোয়েট কম্বাইন্ড। হি ইজ এ ট্রু ঋষি অ্যান্ড এ পোয়েট কম্বাইন্ড। সময় নেই, তা না হলে সারা জীবনব্যাপী তিনি যে তাকে ঋষি বলে গিয়েছেন, জীবন বিপন্ন করে পণ্ডিচেরিতে সন্ধ্যায় যে লেখা লিখেছিলেন, তিনি বলেছেন আত্মার বাণী বহন করে আপনি আমাদের মধ্যে বেরিয়ে আসবেন, সেই বাণীতে ভারতের নিমন্ত্রণ বাজবে শ্রীনন্তু বিশ্বে। এই ধারাটা রয়েছে। কিন্তু আজকে আপনাদের কাছে একটা কথা বলবো, বলা যেতে পারে 11 বছর আগে শ্রী অরবিন্দ পাঠ মন্দির একটি শতবর্ষ উদযাপন করেছিল। সে শতবর্ষটি ছিল শ্রী অরবিন্দের প্রথম জীবনীর শতবর্ষ, অর্থাৎ 1911 সালের লেখা শ্রী অরবিন্দের জীবনী। তখন শ্রী অরবিন্দ নন, লেখকের নাম আর পালিত। আমি সময়ের কথা দেখেই আমি থেমে যাব। মনে রাখতে হবে, এটা বলার ইচ্ছে আমার এই কারণে যে এই আর পালিতকে আজ 11 বছরের চেষ্টাতেও আমরা চিহ্নিত করতে পারিনি আশ্রমে। কিন্তু তার বই এখানকার লাইব্রেরিতে না পাওয়া গেলেও আছে, আশ্রমে তো পাওয়া যায়। 1911 সালে তিনি শ্রী অরবিন্দের প্রথম জীবনী লিখেছিলেন, এবং এই জীবনীটা নানা কারণে অনেক সমালোচনা কেউ কেউ করেছেন। দীনেন্দ্র কুমার রায় লিখেছিলেন কে এক পালিত লিখেছে, কিন্তু এই বইটা যদি কেউ দেখেন তাহলে আশ্চর্য হয়ে যাবে। আপনাদের কাছে বলবার জন্যে আমি সেই লাইনটা আর পালিতের বই থেকে বলবার চেষ্টা করছি। একটি জায়গায় আছে যার মধ্যে তিনি বলেছেন, সময়ের অভাবে আমি বলছি, ইন্ডিয়া হ্যাজ নিড অফ সাচ ঋষিস ফর দি আপলিফট অফ দি নেশন। 1911 সালে আর পালিতের জীবনী গ্রন্থের মধ্যে তিনি বলছেন, ইন্ডিয়া হ্যাজ নিড অফ সাচ ঋষিস ফর এ আপলিফট অফ দি নেশন। তখন তিনি সমস্ত ভারতবর্ষ এবং পৃথিবীতে বিপজ্জনক ব্যক্তি ব্রিটিশ সরকারের পক্ষে পরিচিত। অনেক দীর্ঘ আলোচনা, 4 জন বক্তা আছেন, তাদের পরিচয় দিতে আমি ভুলে গিয়েছি এইটা বলতে গিয়ে। আমার পরেই যিনি বলবেন তিনি হচ্ছেন আমাদের দেবদীপ গাঙ্গুলি। তিনি বেড়ে উঠেছেন শ্রী অরবিন্দ আশ্রমে, ইন্টারন্যাশনাল সেন্টার অফ এডুকেশনে তিনি শিক্ষিত। এখন সেখানে অধ্যাপনা করেন, প্রশাসনে রয়েছেন এবং লিখেও থাকেন। তিনি বিশেষত বলবেন ভারতীয় সংস্কৃতি শ্রী অরবিন্দের সম্পর্কে, ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচার। তারপর যিনি বলবেন তিনি বিশ্বজিৎ গাঙ্গুলি, বাংলার প্রশাসনে এখন বিশেষ দায়িত্বে রয়েছেন। আবার যে শহরে শ্রীমা প্রথম শ্রী অরবিন্দের রেলিক্স দিয়েছেন, সেই জায়গায়, এটা তার শেষ দেয়া রেলিক্স 73-তে শ্রী অরবিন্দ ভবনে, সেখানকার প্রশাসনিক দায়িত্বে। কিন্তু এখানকার জন্য আমি বলে দেব, উনি যা লেখার চেষ্টা করেন আর কি, সেটির জন্য অপেক্ষা করে অনেকে থাকেন, এবং আজকেও আপনারা পাবেন। তিনি শ্রী অরবিন্দের বাংলা শৈলী এবং অনুবাদ নিয়ে সম্ভবত বলবেন, সময় অল্প, কিন্তু আমি নিঃসন্দেহ যে সেখানেও আপনারা এমন কিছু পাবেন যেটা আপনাদের কাছে বিশেষ আকর্ষণীয় হবে। আমি না জেনেই বলছি, আমি জানি না, কারণ আমার ধারা আছে। তৃতীয় যিনি বলবেন ডক্টর মধুমিতা দত্ত, তিনি শ্রী অরবিন্দের কবিতা নিয়ে বলবেন।
শ্রী অরবিন্দ আদ্যপান্ত কবি, 10 বছর বয়সে তার প্রথম কবিতা লাইট বেরিয়েছে, আর শেষ সাবিত্রী দিয়ে হয়েছে। তার উপরে তিনি বলবেন, তিনি মহাবিদ্যালয়ে ইংরেজির অধ্যাপিকা, এইটি পরিচয় নয়। শ্রী অরবিন্দ পরিমণ্ডলে অতি দ্রুত তার পরিচয় গড়েছে প্রবন্ধের জন্যে, এবং পাঠকের চাহিদাতেই আমি বুঝতে তরুণদের সঙ্গে শ্রী অরবিন্দের বর্তমান সম্পর্ক এবং কি করে তাদের সঙ্গে সংযোগ। একটু অসুবিধে হয়েছে, আমার হাতও কাঁপে, কিন্তু আশা করি আমি মূল বিষয় বলতে পেরেছি, এবং এদের চারজনের মধ্য দিয়ে আশা করি এই মূল সূত্র থাকবে যে ওই যে বলা হয়েছে বিপ্লবী থেকে ঋষি। ধন্যবাদ। Check. Good evening. It's a pleasure to be here this evening at the Calcutta Literature Festival. Dr. Spivak in her last session said something very interesting, and I want to use that as a reference to begin our talk about Sri Aurobindo. She mentioned that literature demands or teaches us to surrender to the text. If there is one body of work which demands engagement and rewards that surrender, it is the complete works of Sri Aurobindo. Sri Aurobindo wrote extensively throughout his lifetime, and he covered a vast variety of topics. For various reasons, his writings are still to be discovered at large, though increasingly people are engaging and reading and discovering entire worlds through his approach. I'm going to speak a little bit about Sri Aurobindo's writings on Indian culture, but before I do that, I thought I should just tell you that there are 37 volumes that comprise the complete works of Sri Aurobindo. These volumes begin with his early writings in the Baroda period, when he was with the Maharaja of Baroda, serving under the Maharaja of Baroda. He began first writing his articles questioning the British establishment during this phase. This is in the late 1800s. But then, being in the engagement of the Maharaja, he felt it was not proper to continue with a very stringent line against the British. And so later on, a few years later, in the early 1900s, especially after 1905, when he actively joins the political sphere, we have his articles in various journals such as the Vande Mataram and later Karma Yogin. In the early 1900s, he also starts translating and reading the Upanishads. But it is when he comes to Pondicherry in 1910 that he begins publishing a journal known as the Arya, in which most of his complete works were published, subsequently edited by him and then published as books. But in the Arya we find integral yoga philosophy, the practice of the integral yoga, we find translations of the Vedas and the Upanishads, commentaries on the Gita, writings on social and political philosophy. We find texts on English poetry, on Indian art, on Indian polity, various aspects of Indian culture. Later on in Pondicherry, he also corresponded extensively with his disciples. I'm sure you are aware that Sri Aurobindo moved to Pondicherry in 1910, and he remained there till his passing in 1950. And the later half of his stay in Pondicherry, he was in his room and not meeting with people. So he corresponded through a vast body of letters, and also worked on a great poetic work known as Savitri, which is in blank verse. Now all of this has come out in the form of the complete works.
Coming to Indian culture specifically, I have already mentioned that Aurobindo was very interested in the ancient texts. He translated and commented upon them. But we also find that there is a certain evolution in the way that he speaks about Indian thought and culture and the relevance of it. So I wish to focus on this aspect. What is the relevance of Indian culture in the light of Aurobindo, not only for India itself, but for the world at large? And this is an extremely pertinent topic because we are in the 21st century. Many believe that it is India's century, certainly an Asian century, but perhaps also an Indian century. And so the question arises, what is India's contribution? What is its message for the world? And this is where we find in Aurobindo a view that is not in any way narrow, rigid, sectarian, or limited in any form. It's an understanding of Indian culture in its truest, widest, and deepest sense. We find inklings of this deep love for the motherland and engagement with Indian culture even during the nationalistic phase in his articles in the Bande Mataram. In his speech in Uttarpara, given after his release from Alipur jail, there is an important change that occurs. Whereas previously Aurobindo used to speak about that nationalism should be seen as a religion, in Uttarpara Aurobindo says nationalism is Sanatana Dharma. That nationalism itself is the raison d'etre of India's soul. And this is a very subtle but very significant shift, because it of course brings into question what do we mean by Sanatana Dharma. And as I just mentioned, it is not any narrow or limited idea that he puts forth through the idea of Sanatana Dharma. He says only that which is widest and all-embracing can be eternal. That which is limited cannot be Sanatana. This idea is further developed in his writings, which have come out today under the title of Renaissance in India and other essays on Indian culture, also sometimes known as the Foundations of Indian Culture. And in this text, he explores the deeper import of Indian thought and culture, making a distinction between the practice of religion and the underlying philosophical basis that supports it. This underlying philosophical basis is capable of supporting a wide, infinite variety of approaches because it speaks about a fundamental oneness that manifests in infinite ways. And much later, when India got its independence in 1947, I urge you all to read Aurobindo's message of 15th August, where he puts forth the 5 dreams that he has on this significant day, the 5 dreams that he has had throughout his life that are slowly coming to fruition. And when he speaks about the rise of India, he says, India rises not for itself, but for the world. Because its message of inclusiveness, of harmony, of taking everyone along, because each represents a fundamental truth of an infinite reality, is a message that is important not just for India, but for the world at large. In the world today, as it is, various challenges, even as we speak, a conflict raging in Europe, the message of India, the deepest and truest message of India, which stems from its soul, has increasing relevance. And in the measure that we are able to understand and live it, we may find that this truth will be able to manifest in the world at large as well. So with that, I will stop and pass the mic to my fellow speakers. Thank you. এবারে বক্তব্য রাখবেন শ্রী বিশ্বজিৎ গাঙ্গুলি। শ্রী বিশ্বজিৎ গাঙ্গুলি। নমস্কার। খুব অল্প সময়ের মধ্যে আমাদের সবার বক্তব্য রাখতে হবে। ছোটবেলায় যারা ভালো প্রেসি করতেন তাদের পক্ষে এই ধরনের জায়গায় বলতে পারলে একটু সুবিধা হয়।
আমরা এত চট করে শর্ট করে বলতে পারি না। যেহেতু সময় খুব অল্প, আমি চেষ্টা করব যে আমার যে বিষয়টি আছে সেই বিষয়টির মধ্যে যতটুকু না বললে নয়, একটু ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। শ্রী অরবিন্দের বাংলা রচনা এবং অনুবাদ আপনারা যারা এখানে উপস্থিত আছেন অনেককেই দেখতে পাচ্ছি যারা হয়তো সেগুলো দেখেছেন, শুনেছেন, পড়েছেন, কিছু বাইরের মানুষজনও আছেন। প্রথম বিশ্বনাথ দা যে কথাটি বলে গেলেন যে রিভলিউশনারির ব্যাপারে আমি একটা প্রসঙ্গ খালি আজকে টাইটেলটা যেটা রয়েছে রিভলিউশনারি টু ঋষি, সেইখানে একটা প্রসঙ্গ শুধু ছুঁয়ে যেতে চাই যে শ্রী অরবিন্দ শুধু এই রেভলিউশনেই যে দেশের স্বাধীনতা সংগ্রামের রেভলিউশনেই যে একটা ওলটপালট করে দিয়ে গেছেন তাই নয়, তিনি কিন্তু ঋষি হিসেবেও যোগী হিসেবেও একটা ওলটপালট করে দিয়েছেন, যেটা সবসময় আমরা স্মরণে রাখি না। সেটা হচ্ছে যে আমাদের যে পরম্পরা ছিল যে যোগী বা ঋষি বা সাধু তাদের কাছ থেকে একটা দীক্ষা নিয়ে পরপর একটা পরম্পরা চলা, শ্রী অরবিন্দের যোগে এসে কিন্তু সেটি তিনি একেবারে নস্যাৎ করে দিলেন যে দীক্ষা দিয়ে শিষ্য তৈরি করা এইটি আর তার যোগে রইল না। তিনি বললেন অল লাইফ ইজ যোগা, কেউ কারুর শিষ্য নয়, সমস্ত মানুষই তার যোগকে নিতে পারেন। এই যে আমাদের হাজার হাজার বছরের পুরনো একটা ব্যবস্থা, সেই ব্যবস্থার থেকে একেবারে অন্য একটা জিনিস প্রবর্তন করে গেলেন, সেটা কিন্তু একজন রিভলিউশনারি ঋষির পক্ষেই সম্ভব, যে কোনো মানুষের পক্ষে সম্ভব না, যে কোনো ঋষির পক্ষেও সম্ভব না, সম্ভব হয়নি এর আগেও। এই প্রসঙ্গ আলাদা। আমি সোজাসুজি এবারে শ্রী অরবিন্দের বাংলা রচনার মধ্যে কি বলতে পারি দেখি। শ্রী অরবিন্দের বাংলা রচনা এবং আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে যে বাংলা তিনি শিখলেন কি করে। 7 বছর বয়সে চলে গেলেন ইংল্যান্ডে, সেখানেই ইংরেজিতেই তার সব পড়াশুনো। ভবিষ্যতে আমরা দেখব যে তার সমস্ত রচনা, বেশিরভাগ রচনা, কালজয়ী রচনা সবই ইংরেজিতে। বাংলায় তার 30টা ভলিউমের মধ্যে 2টি ভলিউম আছে, একটা ট্রান্সলেশন আর একটা হচ্ছে বাংলা রচনা। এই 2টি ভলিউমে বাংলাকে আমরা খুঁজে পাই। কিন্তু সেই বাংলাকে তিনি কিভাবে এরকমভাবে আত্মস্থ করেছেন, 1894তে এসেই বঙ্কিমচন্দ্রকে, 93তে এসছেন, 94তে বঙ্কিমচন্দ্র চলে গেলেন, বঙ্কিমচন্দ্রকে পড়ে ফেললেন সমস্ত। এবং এই বাংলা শেখার শুরু যেখানে, অর্থাৎ তার আইসিএস এর সময় যখন আইসিএস পরীক্ষা দিচ্ছেন, সেখানে বঙ্কিমচন্দ্রেরই একটি লেখা তার টিচারদের কাছে যখন দেয়া হলো, ইংরেজ টিচার, তিনি বঙ্কিমচন্দ্রের লেখাটা পড়ে অনেক ভেবেচিন্তে বললেন যে এটা বাংলা নয়। এই জায়গা থেকে তার বাংলা চর্চা, বাংলা শেখা শুরু। আসলেন বড়দায় এসে দীনেন্দ্র কুমার রায় গেলেন, দাদামশাই রাজনারায়ণ দীনেন্দ্র কুমার রায়কে পাঠালেন তাকে বাংলা শেখানোর জন্য। কিন্তু সেই বাংলা শেখানো মানে তাকে বাংলা গ্রামার শেখানো নয়, তিনি গেছিলেন প্রকৃতপক্ষে তাকে বাংলা ভাষায় একটু কথা বলা, শব্দগুলোকে রপ্ত করা। এই জন্যে বাংলা কিন্তু তিনি নিজেই যথেষ্ট শিখে নিয়েছিলেন। এইরকম একটি যখন পরিস্থিতি চলছে, আপনারা একবার চিন্তা করে দেখুন যে বড়দার মতন জায়গায় তিনি 11 বছর পড়াচ্ছেন, সেই পড়াতে গিয়ে একটিও বাঙালি স্টুডেন্ট নেই। বাংলা বলবেন কার সঙ্গে? কোনো বাঙালি নেই। এই অবস্থাতে তার বাংলা চর্চা চলছে। এবং চর্চা শুধু না, তিনি উষাহরণ কাব্য লিখলেন। আমি খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি। উষাহরণ কাব্য লিখলেন এবং মনমোহন ঘোষ তার যে বড় দাদা, রবীন্দ্রনাথের কাছে পাঠালেন। শ্রী অরবিন্দ খুব চাইছিলেন যে তার লেখা কীরকম হচ্ছে। রবীন্দ্রনাথ তার থেকে বয়সে অনেকটা বড়, 10 বছরের বড়। তার লেখা কীরকম হচ্ছে রবীন্দ্রনাথ একটু দেখে কোনো কমেন্ট করুন। এবং মনমোহন ঘোষ সেই চিঠিতে লিখলেন যে শ্রী অরবিন্দ মিসডাইরেক্টেড হয়ে বাংলাতে তার সময় দিচ্ছে, বাংলা রচনায়, বাংলা পড়াশোনায় সময় দিচ্ছে। মিসডাইরেক্ট কথাটা ইউজ করলেন তার চিঠিতে। রবীন্দ্রনাথ তখন খুব ব্যস্ত ছিলেন, রবীন্দ্রনাথ তখনই বলতে পারেননি। কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে তার পরবর্তীকালে যে যোগাযোগ, সেই সময় আমরা দেখব যে রবীন্দ্রনাথের সঙ্গে কিন্তু তিনি বাংলায় কথা বলেছেন, অল্প ইংরেজি বলছেন, অল্প বাংলা বলছেন। চারুচন্দ্র দত্তর লেখা আপনারা যদি দেখেন তখন দেখবেন রবীন্দ্রনাথ যখন এসে বললেন কি মশাই খুব ফাঁকি দিলেন, তার যখন জেলটা যেতে হলো না, বেঁচে গেলেন, সেই সময় রবীন্দ্রনাথ যখন বললেন তখন উনি বললেন যে নট ফর লং, একটি ইংরেজি শব্দ ব্যবহার করলেন, কিন্তু বাকি তখন বাংলায় বলছিলেন। বড়দা পর্বের পর যখন আমি একদম সোজাসুজি চলে আসছি, বড়দা পর্ব হচ্ছে তার পড়াশোনার পর্ব। বসুমতী থেকে আরম্ভ করে বঙ্কিম রচনাবলী থেকে আরম্ভ করে সমস্ত আত্মস্থ করে নিয়ে, মানে ট্রাঙ্ক শুধু বই। সেই সব বই আপনারা বড়দার লাইব্রেরিতে রয়েছে এবং
বহু বই তিনি কলকাতায় নিয়ে এসেছিলেন, যে বই যাদবপুর ইউনিভার্সিটিতে, আপনারা জানেন যে যাদবপুর ইউনিভার্সিটি শুরু হয়েছিল শ্রী অরবিন্দের যে বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদে প্রিন্সিপাল হয়ে এসেছিলেন, সেইটা দিয়েই যাদবপুরের শুরু। যার জন্য যাদবপুরে দেখবেন কোনো একটা গোলমাল হলেই অরবিন্দ হল করে একটা জায়গা দেখায় যেখানে শ্রী অরবিন্দের একটি ছোট মূর্তি আছে। যাদবপুর ইউনিভার্সিটির একদম মেন বিল্ডিং এর নিচটা ওটা অরবিন্দ হল বলেই পরিচিত। এদের লাইব্রেরিতে আমি দেখে এসেছি গিয়ে, শ্রী অরবিন্দের ব্যবহার করা প্রচুর বই তিনি দান করে গেছেন এখানে, মানে বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ থেকে ওখানে চলে গেছে। এই যে কলকাতায় এসে পড়া, এর আগেই এতটা বাংলা শিখলেন যে স্বর্ণলতা পড়ে যেখানে শশী শেখরের বাড়িতে আগুন লেগেছে, দীনেন্দ্র কুমার রায় লিখেছেন যে উনি পড়তে পড়তে যেখানে শশী শেখরের বাড়িতে আগুন লেগেছে যেই দেখলেন, সঙ্গে সঙ্গে বললেন যে এইখানে লেখক গল্পের আর্ট নষ্ট করে দিয়েছেন। এতটা তিনি বাংলাকে রপ্ত করে ফেলেছেন। কলকাতায় আসার পর কিছুটা তার বাংলা চর্চা হলো, স্ত্রীর সঙ্গে বাংলায় কথা বলতেন, শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে বাংলায় কথা বলতেন, অন্যান্য পারিপার্শ্বিক যারা ছিলেন তাদের সঙ্গে বাংলায় কথা বলতেন। ইংরেজি তো এখানে তো সেইভাবে ইংরেজির ওরম চল ছিল না, এখানে স্টুডেন্টদের পেলেন বাংলা। আমি তার ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনে তিনি যে যতদিন পড়িয়েছেন, যে কোয়েশ্চেন তৈরি করেছেন, সেই কোয়েশ্চেন পেপার দেখেছি। সেই কোয়েশ্চেন পেপার যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে সেখানে শ্রী অরবিন্দের তৈরি করা কোয়েশ্চেন পেপার সেট বাই অরবিন্দ ঘোষ লেখা আছে। সেই কোয়েশ্চেন পেপারের মধ্যে এত ভ্যারাইটি, শুধু সাহিত্য না, তার মধ্যে শঙ্করাচার্য আছে, ঔরঙ্গজেব আছেন, আমেরিকান হিস্ট্রি, ফ্রিডম ফাইটিং, আমেরিকার স্বাধীনতার যে সংগ্রাম, অদ্ভুত ধরনের কোয়েশ্চেন পেপার। তার থেকে বোঝা যায় যে তার জ্ঞানের পরিধি ব্যাপ্তি কতটা, এবং স্টুডেন্টদেরকে কিভাবে তিনি পড়িয়ে কোয়েশ্চেন করছেন, মানে সেই সব জিনিস নিয়ে তিনি পড়িয়েছেন, তারা তো কোয়েশ্চেন করার প্রশ্নই আসতো না। এই কলকাতার পর্বে তার বাংলা কিছুটা চর্চা হলো, তারপরেই তিনি চলে গেলেন পন্ডিচেরি পর্ব। কিন্তু আমরা ভাবি যে দিলীপ কুমার রায় বা আর যারা গেছিলেন, নিশিকান্ত, অনেকেই গেছেন, যেখানে বাংলার চর্চা একটা নতুন করে শুরু হয়েছিল। কিন্তু এইটা সমস্ত কিছু প্রশ্রয় ছিল শ্রী অরবিন্দের। এখানকার নবীন সমস্ত লেখক কবিদের রচনাবলী সেখানে যেত, কবিতা যেত, লেখা যেত, এবং শ্রী অরবিন্দ, বুদ্ধদেব বসু থেকে অন্নদাশঙ্কর, সত্যেন দত্ত, কেউ বাকি নেই। যাদের হারিন চট্টোপাধ্যায়, যে সত্যজিৎ রায়ের বইতে যাকে আপনারা দেখেন সিধু জ্যাঠা, সব শ্রী অরবিন্দের ওখানে হাতে তৈরি। হারিন চট্টোপাধ্যায়ের কবিতা তিনি পাঠাচ্ছেন, বাংলা ট্রান্সলেশন করছেন, কারেকশন করছেন। একটা অন্যরকম সাহিত্যের প্রতি, বাংলার প্রতি শরৎচন্দ্র একটা কমেন্ট করেছিলেন। শরৎচন্দ্র বলতে গিয়ে আমার মনে পড়লো, শরৎচন্দ্রের মহেশের তিনি সাংঘাতিক ভক্ত ছিলেন, রেফার করতেন মহেশ। এটা কোন শরৎচন্দ্র যিনি মহেশ লিখেছিলেন, এত তার পড়া ছিল শরৎচন্দ্রের জিনিস। এবং একটা কমেন্ট করেছিলেন যে বাঙালি আর কি চায়, একটা শতাব্দীতে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র আর শরৎচন্দ্র, আর বাঙালির কি দরকার, কিন্তু যথেষ্ট। সময় খুব কম। শ্রী অরবিন্দের বাংলা রচনার মধ্যে যদি আমরা ঢুকি তাহলে দেখব বাংলা রচনায় তিনি ধর্মপত্রিকা সম্পাদনা করেছেন বাংলায় বসে, এবং তার প্রথম বড়দায় রচনা উষাহরণ কাব্য শেষ হয়েছে পন্ডিচেরি কিছু সাধিকার কাছে লেখা তার বাংলায় চিঠি। শ্রীয়দ মৃণালিনীর কাছে, তার স্ত্রীর কাছে পত্র দিয়েছেন, বারিন ঘোষের কাছে চিঠি দিয়েছেন বাংলায়। বাংলা চর্চা তিনি সাংঘাতিক রকমভাবে করেছেন। আমি বিশ্বনাথদা বলছিলেন যে কোনো নতুন কোনো জিনিস ভাবতে পারা যায় কি না। আমি শ্রী অরবিন্দের অনুবাদের দেখেছি, অনুবাদে তিনি একেবারে সমস্ত অনুবাদের নিয়ম পাল্টে দিয়েছেন। বলেছেন যে আমি উইদাউট মার্সি আমি অনুবাদ করি, ট্রান্সমগ্রিফাই করি, অরিজিনাল লেখার থেকে সে আমি নিজের মতন করে তাকে এই ভাষায় যেভাবে যাবে সেইভাবে তাকে সেই লেখাকে সাজাই। তো অনুবাদের শ্রী অরবিন্দ অনুবাদ করছেন হরু ঠাকুর, বিদ্যাপতি, চণ্ডীদাস, নিধুবাবু, যিনি টপ্পার নিধুবাবু, এদের লেখা অনুবাদ করছেন। কোনো একটা বিশেষ কারণ আছে, তো ডিসকাস করার এত সময় নেই। এই যে সমস্ত জিনিসটাকে করা, তার মানে কি তিনি বাংলা ভাষা থেকে তিনি প্রাণরস সংগ্রহ করেছিলেন। শুধু ইংরেজি নয়, বাংলা থেকে যথেষ্ট প্রাণরস সংগ্রহ করেছেন, যার ফলে তিনি এরকম বাংলা লিখতে পারতেন। আমি
সময় সম্ভবত 10 মিনিটের মতন হয়ে গেছে, আমি অন্য বিশেষ কিছুতে যাব না, শুধু অনুবাদের কথায় বলে দিই যে যখন তিনি বড়দায় ছিলেন সেই সময় সরলা দেবীও কিন্তু বড়দায় মহারানীকে শেখানোর জন্য টিচিং একটা পারপাসে গেছিলেন, অনেক দিন ছিলেন সেখানে। রমেশচন্দ্র দত্ত গিয়ে দেখলেন একদিন টেবিলের ওপরে, খুব সংক্ষেপে বলছি, যে রামায়ণ মহাভারতের অনুবাদ পড়ে আছে। শ্রী অরবিন্দ বাংলা থেকে রামায়ণ মহাভারতের সব অনুবাদ করেছেন। তার আগে ইংল্যান্ডে রমেশচন্দ্র দত্তর সেই অনুবাদ খুব পপুলার হয়েছে। শ্রী অরবিন্দ দেখাবেন না, রমেশচন্দ্র জোর করে দেখলেন অনুবাদগুলো, দেখে বললেন যে এই অনুবাদ দেখে মনে হচ্ছে যে অনুবাদ আমার না করলেই হতো, আমি সব পণ্ডশ্রম করেছি, এ অসাধারণ অনুবাদ। আর তার লেখার ব্যাপারে আমার নতুন করে বলার কিছু নেই, একটি শুধু উদাহরণ দিয়ে আমি শেষ করব, যে সেটাই হচ্ছে যে বঙ্কিমচন্দ্র তার উপরে এত ইনফ্লুয়েন্স থাকা সত্ত্বেও শ্রী অরবিন্দ কিন্তু কিছুদিন পরেই বঙ্কিমচন্দ্রের সেই ইনফ্লুয়েন্স থেকে বেরিয়ে এসছেন। আজকের যে বিষয় অর্থাৎ শ্রী অরবিন্দের রচনা শৈলী, বাংলা রচনা শৈলী, বঙ্কিমচন্দ্রের ইনফ্লুয়েন্স থেকে বেরিয়ে এসছেন, এবং তখন যখন তিনি বাংলা লিখছেন একটা নতুন ধারার বাংলা প্রবর্তন করছেন, যে বাংলা পরে শরদিন্দুবাবু, আপনারা শরদিন্দুবাবুর লেখা পড়েছেন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শরদিন্দুবাবুর একটা নিজস্ব লেখা স্টাইল আছে, সেই স্টাইল আমি শ্রী অরবিন্দের বাংলা লেখার মধ্যে খুঁজে পেয়েছি। খুব অ্যাভেলেবেল নয় লেখা, কিন্তু একটি হারিয়ে যাওয়া লেখা শ্রী অরবিন্দের, সেই লেখাটি হচ্ছে করতোয়ার বর্ণনা। আমি দুটো লাইন শুধু পড়ে দেবো। শ্রী অরবিন্দের বাংলা কি নতুন স্টাইলে বাংলা, যেখানে তিনি যখন বাংলা লিখছেন বঙ্কিমচন্দ্র পেছনে দাঁড়িয়ে আছেন কিন্তু ফেড হয়ে গেছেন, একদম নতুন স্টাইল, ওইটার উপরে বেস করে, যেটা শরদিন্দুবাবু পরে সেই চালু করেছিলেন। আমি একটা লাইন বলে দিই। শ্রী অরবিন্দ বাংলায় লিখছেন, বঙ্গদেশের পশ্চিম প্রান্তস্থ পর্বত প্রদেশ দুইটি নিবিড় বনাবৃত পর্বতশ্রেণীর মধ্যস্থানীয় উপত্যকায় ক্ষিপ্রগামিনী করতোয়া নদী ক্ষুদ্র চঞ্চল গতি বালিকার ন্যায় হেলিতে দুলিতে হাসিতে খেলিতে দক্ষিণ দিকে অগ্রসর হয়। হঠাৎ উপত্যকা হইতে নিঃসরণ করিয়া মা গঙ্গার পবিত্র স্নেহময় ক্রোড়ের উদ্দেশ্যে গাইতে গাইতে ছুটিয়া যায়। শর্ট করে বললাম অল্প। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার তুঙ্গভদ্রার তীরেতে লিখছেন এই স্টাইল, সহ্যাদ্রির সুদূর দক্ষিণ প্রান্তে দুইটি ক্ষুদ্র নদী উত্থিত হইয়াছে, তুঙ্গ ও ভদ্রা। দুই নদী পর্বত হইতে কিছু দূর অগ্রসর হইবার পর পরস্পর মিলিত হইয়াছে এবং তুঙ্গভদ্রা নাম গ্রহণ করিয়া প্রবাহিত হইয়াছে। দুই বোন একই সাগরের উদ্দেশ্যে যাত্রা করিয়াছিল, পথে দেখা দুই বোন গলা জড়াজড়ি করিয়া একসঙ্গে চলিল। আপনারা শ্রী অরবিন্দের যদি ওই লেখা পান, শরদিন্দুবাবুর লেখার সঙ্গে মিলিয়ে দেখবেন যে এই নতুন স্টাইল যেটা শরদিন্দুবাবুর নিজস্ব, সেটা কিন্তু শ্রী অরবিন্দর লেখার মধ্যে আমরা অনেক দিন আগে পেয়েছি। আমার বক্তব্য আমি শেষ করছি এইটাই বলে যে শ্রী অরবিন্দের বাংলা রচনা আমরা লেখা পড়ি, কিন্তু লেখা যে কথা বলে সেইটা বুঝতে গেলে, লেখা পড়লে লেখা মনে হবে আপনার সঙ্গে কথা বলছে, এইটা বুঝতে গেলে আপনাদের শ্রী অরবিন্দের বাংলা রচনা পড়তেই হবে। একটা ফ্লাওয়ার ভাসে যদি শ্রী অরবিন্দের সমস্ত কাজকর্ম রেখে দেন, তাহলে এতগুলো ফুলের মধ্যে থেকে জানবেন যে সেখানে বাংলা রচনাটা ক্যাকটাস নয়, গোলাপ ফুলের সৌরভ নিয়ে বিরাজ করছে। নমস্কার। Hello. Good evening, everyone. It gives me great pleasure to be part of the 150 years birth anniversary celebrations of Sri Aurobindo, and I would like to thank the organizers of the Kolkata Literature Festival for giving me the opportunity of offering my humble deliberations on Sri Aurobindo. So first of all, how do we designate Sri Aurobindo? We cannot do that. Yes, our session today is from revolutionary to Rishi. It does cover a huge range, but it doesn't cover his lifespan, because I feel though the revolutionary is a temporal affair, but the Rishi is forever. So it exceeds his mortal lifespan, I think. And we can call him, he was a rare human being, he was a divine being, and there are many personas, and one that stands out more prominently, I feel, he is the prophet of transcendence, who lays out his philosophy of transformation
and the ideal of human unity, something I feel which we are in dire need of today, especially today when we are sitting here and seeing what's going on in other continents and countries. So we need to reassess his writings on this score. And all his philosophy, yes, we get it, is in his prose writings, but more so in and through his poetry, because he was a poet from the beginning till the last of his mortal days. He engaged in this poetic creativity, poetic activity, and I would say that writing poetry for him was, especially when he was, as we say, the Mahayogi, it was equal to a spiritual activity for him. So we can say when he was the Rishi, he was a poet, and when he was the revolutionary also, he was a poet. So we can say he has come to us as the Rishi of modern times, in the line of our Vedic poets who experienced the universe, who experienced the divine with all his senses, and recorded his experiences in poetry. In this long journey from revolutionary to Mahayogi, through higher realms of consciousness and the inner, I suppose the poet never ceased to be. But if we assess Sri Aurobindo as the poet and as a seer poet, we must go back in time a little, and we have to begin from Aurobindo Ackroyd Ghosh. So he was, as our speaker has already noted, his first written poetry was when he was in England. He was a 10-year-old child, so he wrote his first poem, Light. And from Aurobindo Ackroyd Ghosh to Sri Aurobindo, as is the transformation and the journey from revolutionary to Mahayogi, from revolutionary to Rishi, so also is a major transformation from a poet, a simple or accomplished versifier, to the intuitive seer poet, the Mahakavi of Savitri. Okay, in fact, the post-1910 years, they give us a markedly different kind of poetry with visible shifts in theme, language and style as he listens to the call of Saraswati and leaves behind the charm and romance of his English landscape to plunge deeply into his native roots. And he did plunge deeply into his Indian roots. He was deeply conscious of that. Okay, and as in this journey, in this transformative journey, we can say, as he explores deeper his soul and as he ascends higher in the levels of consciousness, the source of inspiration changes, and the young poet of Songs to Matila culminates in the Mahakavi, the great poet of Savitri, where I feel the poet, seer and visionary become one. And when we are talking of Sri Aurobindo's poetry, we have to remember that he engaged in poetic creativity for over 6 decades. And that includes a huge range. And what we have in Sri Aurobindo's poetry is the variety of life, the multiplicity of life, and also there is this integration of variety. And we have different kinds and so many different themes. He was writing on themes political, he was writing on romantic themes, he was writing on mystical, satirical, and spiritual, and of course he gave us his brilliant short lyrics, sonnets, long narrative poems, patriotic poems, and also his epics. But because of this vastness, because of this immensity, because of the phenomenon that Sri Aurobindo was, we cannot categorize him into any fixed type. Even when I say seer poet, it's just one little facet of his personality. So I feel even if we try to put him in a sack of time, it's going to burst at the seams. So poetry was his field of experimentation, and it was his means of ascension to the higher levels. Now, there have been many poets whose gaze has traveled from the earth to heaven and back. But what is so unique in Sri Aurobindo is that he not only shows us the realities of life, but he seeks to transform life. He seeks to
bring down the higher powers from above for this transformation. And as a seer poet, he had the consciousness of a creator who sought poetry as his medium to transform the world, and gave us glimpses of the new universe, the new dawn that is going to be. Because Sri Aurobindo believed in art for the soul's sake. He believed in art for the spirit's sake. As a poet, he looked before and after, no doubt, all poets do. But as a seer poet, he looked above also. And his many visitations to the higher realms made him give us his unique aesthetics, his unique poetics of overhead aesthesis. Which is something so uniquely Aurobindonian, so characteristically Aurobindonian. And not only was he writing out a philosophy, he was his supreme executioner too. And in his poetry, if we cover the entire range, we have sight, insight, vision, we have the subtle, the occult, even the commonplace and the ordinary. And he was one supreme poet who could write with as much ease about Hitler as about Urvashi. So that is the range of Sri Aurobindo's poetry. And the aim of his poetry was the revelation of truth, and as was the aim in his yoga. The aim of his yoga was to liberate man, to transform man, to restore to earth its lost divinity, and to reveal the eternal and the infinite. So was the aim of his poetry. So we can say Sri Aurobindo, the seer poet, is the acknowledged or unacknowledged legislator of divinity, of spirituality, and his poetry is meant to be lived out. His poetry is meant to be experienced. And if we can do that, we shall already have taken a step towards transformation. So, in fact, it's such a topic that we can go on and on forever, but for lack of time, I must conclude. But before I conclude, I'll just quote a few lines from his noble and sublime poem, Savitri. It's an epic poem, generally of an objective type, but here we do hear the voice of the Mahayogi filtering through the subtle music of these prophetic words. So let us listen to them, feel them, and experience ourselves as already on the threshold of a new world, when the seer poet, out of his vision, tells us it's not only a vision, it's a promise about the future. And I'll just quote the lines when he says, "A divine force shall flow through tissue and cell, and take the charge of breath and speech and act. And all the thoughts shall be a glow of suns, and every feeling a celestial thrill. Often a lustrous inner dawn shall come, lighting the chambers of the slumbering mind. A sudden bliss shall run through every limb, and nature with a mightier presence fill. Thus shall the earth open to divinity, and common natures feel the wide uplift. Illumine common acts with the Spirit's ray, and meet the deity in common things. Nature shall live to manifest secret God, the Spirit shall take up the human play. This earthly life become the life divine." So that is our seer poet Sri Aurobindo, with his promise of the life divine and reconciling the seeming opposites of matter and spirit. So the seer poet's task was 5 minutes to go. Ascend with poetry to the highest heights, and that was, I think, both the aesthetic and spiritual adventure of Sri Aurobindo. Thank you so much. Thank you, ma'am. May I please request the last speaker to keep in mind that we are running slightly late. We're really sorry about that. And please take it forward. Never mind. আমার দুটো কথা বলার আছে। একটা হচ্ছে যে পরিস্থিতির মধ্যে দিয়ে, যে পরিস্থিতির ভেতর দিয়ে আমরা গত 2 বছর কাটিয়েছি আমরা সকলে, সেই পরিস্থিতিতে আমরা প্রত্যেকে নিরাশ বোধ করেছি, আমরা হতাশ বোধ করেছি, আমরা রাস্তা খুঁজে পাইনি। এটা একজন নয়, দুজন নয়, তিনজন নয়, প্রায় সবাই
শুধু এদেশে নয়, এই শহরে নয়, গোটা বিশ্ব জুড়ে একটা প্রচণ্ড হতাশা, একটা প্রচণ্ড নৈরাশ্যের মধ্যে দিয়ে চলেছি। আজকের যে কথাগুলো আপনারা শুনছেন, যে শ্রী অরবিন্দ বিপ্লবী কি শ্রী অরবিন্দ ঋষি এবং শ্রী অরবিন্দের দিব্য জীবনের কথা, এই সবগুলোই হয়তো নিরর্থক হয়ে যেত যদি মানুষের মধ্যে এই বিরাট প্রশ্নের সামনে তারা এসে আজকে না দাঁড়াতো, আমি কে, আমি কেন, আমি কোথায় যাচ্ছি, আমি কেন জন্মেছি। আজকে আমার বক্তব্যের বিষয় তরুণ সমাজের কাছে শ্রী অরবিন্দের প্রাসঙ্গিকতা। আমি যেদিন তরুণ ছিলাম, আজকে আর অতটা তরুণ নেই, আমি বিদেশে পড়তে গিয়েছিলাম। সেই দিন প্রথম বুঝতে পেরেছিলাম যে ব্যবহারিক অর্থে শ্রী অরবিন্দকে আমার কোথায় কাজে লেগেছে, সেটা আমি বলি। যেদিন আমি গিয়েছিলাম, যেখানে পড়তে গিয়েছিলাম, সেখানে 140 জন ছাত্রর আমাদের ব্যাচ ছিল। 40টা দেশ থেকে আমরা এসেছিলাম, আমি একমাত্র ভারতীয়। তারা বুঝতে চেয়েছিল আমি আলাদা কোথায়, আমি এক কোথায়, আমি ভারতীয়তার মানে কি। এই যে মানে খোঁজার উত্তর আমি পেয়েছিলাম শ্রী অরবিন্দের মধ্যে। আজকে আপনারা শুনেছেন এতক্ষণ ধরে, একটু আগে আপনারা শুনেছেন দেবদীপের কাছে শ্রী অরবিন্দের যে রচনা, 37 গ্রন্থের যে রচনা, সে রচনার মধ্যে যে বিভিন্ন দিক আছে, ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতি অর্থ কী। দেবদীপ এটাও বলল যে প্রথম যে প্রশ্নের উত্তর দিয়েছিলেন শ্রী অরবিন্দ, উইলিয়াম আর্চার প্রশ্ন তুলেছিলেন, ইজ ইন্ডিয়া সিভিলাইজড, ভারত কি একটা সভ্য দেশ। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে গোটা এই গ্রন্থ বা গ্রন্থমালা তৈরি হলো, কারণ সেটার প্রথম উত্তর শ্রী অরবিন্দ দেওয়ার চেষ্টা করলেন। তিনি তো জন্মেছিলেন ভারতবর্ষে, কিন্তু অত্যন্ত অল্প বয়সে তিনি বিদেশ চলে গিয়েছিলেন। তার বাবা এমনভাবে তাকে লেখাপড়া করাতে বলেছিলেন যেন তিনি সামান্যতম ভারতীয়তার ছোঁয়া না পান। সেই মানুষ শুধু ইংরেজি ভাষা জানতেন, বাংলা বা কোনো ভারতীয় ভাষা তিনি জানতেন না। সেই মানুষ একদম ইংরেজ, পাকা ইংরেজ হয়ে এলেন। সেই জন্যে তিনি যখন এই প্রশ্নের উত্তরে লিখতে গেলেন ইজ ইন্ডিয়া সিভিলাইজড, সেই প্রথম উত্তরটার পরে যেটা তিনি লিখলেন, এ র্যাশনালিস্টিক ক্রিটিক অফ ইন্ডিয়ান কালচার। অর্থাৎ যদি আমি বিচার যুক্তির দৃষ্টি দিয়ে দেখি, তাহলে সত্যি কি ভারতীয়তার মধ্যে কিছু আছে, সমালোচক হিসেবে তিনি ভারতবর্ষকে দেখলেন। দেখে উনি প্রতিপন্ন করলেন যে হ্যাঁ, ভারতবর্ষের সমাজ মহান, ভারতবর্ষের সমাজের মধ্যে ভবিষ্যৎ আছে এবং ভারতবর্ষ পৃথিবীকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারে। যে কথা আপনার বারবার এখানে শুনলেন বিশ্বনাথদের থেকে সকলের কাছে, যে শ্রী অরবিন্দের দৃষ্টিতে ভারতবর্ষ নিজের জন্য বড় হচ্ছে না, ভারতবর্ষ বড় হচ্ছে পৃথিবীর জন্যে। সেই কথাই তাকে শ্রীকৃষ্ণ দর্শন দিয়ে যখন তিনি আলিপুর কারাবাসে ছিলেন, যেটা তার প্রথম আশ্রম পণ্ডিচেরি নয়, তার প্রথম আশ্রম তিনি বর্ণনা করেছেন আলিপুরস্থ আশ্রম। সেই নির্জন কারাগার তার প্রথম আশ্রম। সেই আশ্রমে দাঁড়িয়ে তিনি বুঝেছিলেন যে ভারতবর্ষ যে বড় হবে, ভারতবর্ষ যে স্বাধীন হবে, ভারতবর্ষ যে পৃথিবীর কাছে দাঁড়াবে মাথা উঁচু করে, সেইটা এই জন্যে নয় যে সে একটা সাম্রাজ্য তৈরি করবে, সে ভারতবর্ষ পৃথিবীকে আলো দেখাবে ভবিষ্যতের জন্য। আমরা যারা তরুণ, আমরা নিজেদের জন্য নিজেকে বড় হতে চাই না, আমরা চাই যে পৃথিবী কি করে ভালো হবে, পৃথিবী কি করে সুন্দর হবে, সেইটা দেখার। আর একটা জিনিস দেখুন, তরুণদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তারা প্রশ্ন করে, বিরক্ত করে লোকে বিরক্ত হয়, এমন এমন প্রশ্ন করে, গুরুজনরা বলে আরে তুই এরকম প্রশ্ন করছিস কেন, মেনে নিতে হয়। তরুণরা মানতে চায় না। যেটা আপনাকে বললাম, শ্রী অরবিন্দ যখন ভারতীয় সংস্কৃতির কথা বলতে গেলেন, তখন তিনি কিন্তু সমালোচকের ভূমিকায় প্রথম নামলেন। তারপর যখন প্রতিপন্ন করলেন, তারপরে তিনি শুরু করলেন আরও কয়েকটা লেখা ইন ডিফেন্স অফ ইন্ডিয়ান কালচার। তখন তিনি একান্তভাবে ভারতীয়। এই যে তার লেখার শৈলী, অর্থাৎ
প্রথমত প্রশ্নটাকে উড়িয়ে না দেওয়া, যত বর্বর প্রশ্নই হোক না কেন, ভারত কি সভ্য দেশ, এ প্রশ্ন তো যে কোনো ভারতবর্ষের মানুষ, যে ভারতবর্ষকে মা হিসেবে দেখেছে এবং শ্রী অরবিন্দ তাই দেখেছিলেন, তার মনে কি প্রচণ্ড দংশন হতে পারে। কিন্তু তার উত্তর তিনি ঠান্ডা মাথায় দিলেন, র্যাশনালিস্টিক ক্রিটিক অফ ইন্ডিয়ান কালচার। প্রতিপন্ন করার পর যুক্তি দিয়ে তিনি গেলেন আবেগের জায়গায়, দ্য ডিফেন্স অফ ইন্ডিয়ান কালচার। তারপরে তিনি লিখলেন দ্য রেনেসান্স অফ ইন্ডিয়া, ভারতের পুনর্জন্ম, অর্থাৎ ভারতবর্ষের কি উপকারিতা পৃথিবীর কাছে। তারপরে বলি যে এই যে প্রশ্ন করার অভ্যেস, এটা শুধু এই বইতে সীমাবদ্ধ নয়। যখন তিনি এসেস অন দ্য গীতা লিখতে গেলেন, তার প্রথম সূচনা করলেন কি দিয়ে? আওয়ার ডিমান্ড অ্যান্ড নিড ফ্রম দ্য গীতা। সত্যিই কি আমার গীতা পড়ার প্রয়োজন আছে? এই প্রশ্ন দিয়ে কিন্তু শ্রী অরবিন্দ এসেস অন দ্য গীতা শুরু করেছেন এবং তারপর একটার পর একটা সেই উত্তর দিয়েছেন। এই যে জিনিসটা, যে প্রশ্ন করার দিকটা, এটা কিন্তু তারুণ্যের তিনি এক প্রতীক। তার গোটা জীবন তিনি ছিলেন বিদ্রোহী। আমরা যেটা বলছি ফ্রম রেভলিউশনারি টু ঋষি, আমরা প্রমাণ করার চেষ্টা করেছি যে উনি ঋষি, কিন্তু এর প্রশ্নও তো ভারতবর্ষ করেছে, উনি কি সত্যিকারের বিপ্লবী? উনি তো পালিয়ে গেলেন। আমি আপনাকে বলছি, শুধু দেশের জন্য নয়, সারা জীবন তার একটা একান্ত বিপ্লববাদ। তিনি যেদিন ইংল্যান্ডে ছিলেন, সেই দিন তিনি তার প্রথম বিদ্রোহ করেছিলেন পরিবারের বিরুদ্ধে। কিভাবে? খুব শান্তভাবে। তার বাবা চেয়েছিলেন তিনি আইসিএস হয়ে ফিরে আসুন। শ্রী অরবিন্দ নীরবে সমস্ত পাশ করে, সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে, কিন্তু ঘোড়ায় চড়ার পরীক্ষাতে ফেল করলেন। ফেল করলেন কিভাবে? ঘোড়ায় চড়ার পরীক্ষায় না গিয়ে। অর্থাৎ এইরকম অসাধারণ মেধাবী একজন অতি সামান্য প্রচেষ্টায় যেটা করতে পারতেন, তিনি হেলায় প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করে বরোদার এমন অবস্থা হলো যে বরোদার মহারাজার কাছে তিনি কাজ নিয়ে বরোদায় এলেন, যে একজন ভারতীয় রাজার কাছে তিনি কাজ করবেন। কাজ করতে এসে তিনি কাজ করলেন প্রশাসনে, কিন্তু চলে গেলেন পড়ানোয়। এমন অবস্থা হলো যে একদিন সেইটা ছেড়ে তিনি সাক্ষাৎ নেমে এলেন কলকাতায়, একদম জাতীয় শিক্ষার মধ্যে। প্রথম প্রবক্তা জাতীয় শিক্ষা কি হতে পারে আজও ৭৫ বছর পরে আমরা খুঁজে পাইনি, এখনো খুঁজছি। সেই মানুষ সেই দিন দাঁড়িয়ে প্রথম বেঙ্গল ন্যাশনাল কলেজে জাতীয় শিক্ষার একটা রূপরেখা তৈরি করে দিয়েছিলেন এবং তারপরে লিখলেন এ সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন। সেখান থেকে বেরিয়ে গেলেন, সেটা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বিপ্লবের মধ্যে নামলেন। যেদিন বিপ্লবের শিখরে, সেদিন ছেড়ে দিয়ে চলে গেলেন চন্দননগর হয়ে পন্ডিচেরিতে। যেদিন তিনি ওভারমেন্টাল রিয়েলাইজেশন করলেন 1926 সালে, যেদিন তার সারা পৃথিবী শ্রীমা বলেছিলেন যে সব কিছু সম্ভব, কত অসাধারণ মিরাকলস হচ্ছে সেদিন 26 সালে, সেইটা তিনি প্রত্যাখ্যান করে শ্রীমাকে বললেন, এই জন্যে কি আমরা যোগ সাধনা করি? সেই প্রশ্ন করে তিনি রওনা হলেন অতি মানুষের পথে। সেই অতি মানুষের সাধনা করলেন, করতে গিয়ে নিজের শরীর ত্যাগ করলেন এবং শ্রীমায়ের কথা 1956 সালে 29শে ফেব্রুয়ারি অতি মানুষ আলো পৃথিবীর বুকে নেমে এসেছেন। এমন একজন মানুষ যিনি জীবনের প্রত্যেক মুহূর্তে বিপ্লবী ছিলেন এবং প্রত্যেক মুহূর্তে একই যুগপথ, একই সময় ঋষি ছিলেন। সেই মানুষকে আজকে তার 150 বছরে প্রণাম করি এই জন্যে যে তিনি কিন্তু পৃথিবীকে পথ দেখিয়েছেন আগামী দিনের জন্যে। সেই প্রশ্নের উত্তর দিয়ে আজকের আমাদের বক্তব্য শেষ করছি শ্রী অরবিন্দের লেখা দিয়েই। ভারতে এমন ঋষি ছিলেন, এমন সাধু ছিলেন, এমন ক্ষমার আদর্শ ছিল। একটা ছোট্ট গল্প থেকে তিনি লিখছেন, গল্পে ক্ষমার আদর্শ গল্পে, এমন তপস্যার বল ছিল যাহা দ্বারা পৃথিবী ধারণ করা যায়। আবার সেই রূপ ঋষি জন্মগ্রহণ করিতেছেন, যাহাদের প্রভাবে পূর্বতন ঋষিদিগের জ্যোতি হীনপ্রভ হইয়া যাইবে, যাহারা আবার ভারতকে পূর্ব গৌরব হইতে অধিকতর গৌরবে প্রতিষ্ঠিত করিবেন। শ্রী অরবিন্দ কোনোদিন পেছন ফিরে তাকাননি। শ্রী অরবিন্দ আমাদের বলেছেন, সামনের দিকে তাকাও, যেটা ফেলে এসেছো সেটা যত বড়ই হোক না কেন, তার থেকে আরো বড় হয়ে উঠতে পারবে। তারুণ্যের সেই স্বপ্ন, সেই প্রতীতি, সেটা আমাদের দিয়েছেন। আগামী দিনে শ্রী অরবিন্দের মতন যেন আমরা তরুণ হতে পারি এবং ভারতবর্ষকে, তার স্বপ্নের ভারতবর্ষকে তার সুযোগ্য জায়গায় পৌঁছে দিতে পারি। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডকে আমাদের অসংখ্য ধন্যবাদ।
প্রণাম আমাদের সকল বক্তার পক্ষ থেকে, এবং আপনাদের সকলকে আজকে ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য ধন্যবাদ। নমস্কার। আচ্ছা, শ্রী বিশ্বজিৎ গাঙ্গুলি শ্রী অরবিন্দ ভবনের পক্ষ থেকে শ্রীমতী সুজাতা সেনকে ছোট্ট উপহার দিচ্ছেন, একটি বই। ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখুন, আপনাদের সেশন শোনার জন্য